আপনার প্রতিবেশী সে বিপদে পড়লে আপনি সব সময় এগিয়ে যান তার সাহায্য করতে। সে রাত্রি 2টোর সময় হাসপাতাল নিয়ে যাওয়া হোক, তার চিকিৎসার ব্যবস্থা করা হোক, প্রয়োজনে যদি অর্থকড়ির প্রয়োজন থাকে তাকে দেওয়া, এক কথায় সর্বক্ষণ তাকে আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এটাই আমাদের কর্তব্য, এটাই আমরা করি। কিন্তু হঠাৎ করে যদি দেখেন যে আপনি সহযোগিতা তাকে করে যাচ্ছেন, কিন্তু কোনো একদিন একটা দামি 4 চাকা করে কোনো ব্যক্তি তার বাড়িতে এলো, আপনি দেখলেন যে সেই ব্যক্তিটা আপনাকে প্রাধান্য না দিয়ে তাকে প্রাধান্য দিচ্ছে, ধীরে ধীরে আপনার গ্রহণযোগ্যতা আপনার প্রতিবেশীর কাছে কমে যাচ্ছে। তখন আপনি কি করবেন? আপনি সরে আসবেন সেখান থেকে। এটাই ভদ্র বা রুচিশীল মানুষদের কাজ, এটাই আপনি করবেন। কিন্তু তারপর যদি আপনি দেখেন যে সেই স্যুট বুট পরা দামি গাড়িতে চলা মানুষটা ধীরে ধীরে আপনার প্রতিবেশীর বাড়ি, গাড়ি, জায়গা, জমি, অর্থ সব কিছু নিয়ে তাকে রীতিমতো লাথ মেরে দিয়েছে, তারপর যথারীতি আপনার প্রতিবেশী সেই আপনার দিকে এসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে যে ভাই আগের মতন সম্পর্কটা আবার করো। আপনি কি সেটা করবেন? বলবেন কিন্তু মন থেকে, আপনি কি করবেন? যদি আপনি উপরওয়ালার মতন আপনি মন নিয়ে থাকেন তবে আপনি করবেন, অবশ্যই করবেন এবং বলবেন মানুষ তো, ভুল হয়েছে, সহযোগিতা করাই যেতে পারে। যদি আপনার মন সেই উপরওয়ালা বা দেবতার মতন হয় তবে আপনি করবেন। এবার যে ঘটনাটা ঘটেছে, এই যে উদাহরণটা দিলাম, এই উদাহরণটা দেওয়ার কারণ হচ্ছে মালদ্বীপ। 2023-এর শেষ মইজু রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে বসলেন। তারপরই ভারত এবং মালদ্বীপের সম্পর্ক ধীরে ধীরে অবনতির দিকে যেতে শুরু করলো। এটা আপনারা প্রত্যেকে দেখেছেন। রীতিমতো নির্বাচনের আগে এই রাষ্ট্রপতি মইজু ভারত আউট এই কথাটা বা ইন্ডিয়া আউট এই কথাটা প্রচার করেছিল সেই দেশে। তার কারণ তিনি ছিলেন পুরো মাত্রায় চাইনিজ প্রোডাক্ট, অর্থাৎ চীন তাকে যেভাবে পরিচালনা করবেন তিনিও সেইভাবেই চলবেন, আর চীন তাকে যা বলেছে তিনি সেটাই করেছেন। এবং সেখানকার জনগণকে রাষ্ট্রপতি মইজু বুঝিয়েছিলেন যে তাদের পক্ষে ভারত ভালো নয়, ভারতীয় সেনাবাহিনীকে মালদ্বীপ থেকে বের করে দিতে হবে। অথচ সেই সেনাবাহিনী মালদ্বীপের প্রয়োজনই সেখানে ছিল। তিনি রীতিমতো ইন্ডিয়া আউট যে স্লোগান সেটা প্রচার করেছিলেন। তারপর ভারতবর্ষ ঠিক কি কি করেছেন সেটা আপনারা প্রত্যেকে জানেন, বেশি না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে গিয়ে মাত্র কয়েকটা, ওই 5-6টা ছবি শুধুমাত্র পোস্ট করেছিল, তাতেই মালদ্বীপের পর্যটনের যে শিরদাঁড়া সেটা সম্পূর্ণরূপে ভেঙে তছনছ হয়ে গিয়েছিল। শুধু ভারতীয়রা যাওয়া বন্ধ করেনি, অন্যান্য দেশও কিন্তু সেখানে না গিয়ে তারা ভারতের লাক্ষাদ্বীপের উপরে নজর দিয়েছিল। এখান থেকেই সূচনা। তারপর কি কি ঘটনা ঘটেছে এটা আপনারা প্রত্যেকে জানেন। লাত, জুতো, নিজেদের সংসদে মারামারি, সব কিছু ঘটেছে। কিন্তু ভারতকে এত কিছু করার পরেও ভারত তো মানবীয় সহায়তা প্রদান করে যায় প্রত্যেককে। বাজেটে প্রত্যেকটা দেশের জন্য মানবীয় সহায়তা থাকে। এমনকি এত কিছু হওয়ার পর 2024 সালে ভারত মালদ্বীপকে $400 মিলিয়ন মুদ্রা স্থাপক ও 30 মিলিয়ন টাকার সাহায্য করেছিল। এবং ধীরে ধীরে মালদ্বীপ এটা বুঝতে পারে যে চীন তাদের ঠিক কতটা সর্বনাশ করছে, সবটা বলবো। এবং বর্তমানে চীন মালদ্বীপের একটা বৃহৎ অংশের ক্ষতি করে দিয়েছে। সেই কারণে মালদ্বীপ থেকে শটান ভারতে আসতে শুরু করে মইজু একাধিকবার, একবার নয়। নিজের কানের চিকিৎসাও করিয়েছে,
ভারতকে দিয়ে সুস্থ হয়েছেন। আগামী 26শে জুলাই 2025 সাল, মানে এই মাসের 26 তারিখ, সেখান থেকে ভারতের প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করা হয়েছে যে তিনি যেন তাদের স্বাধীনতার যে দিন, সেই স্বাধীনতা দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। এটা শুধুমাত্র কূটনৈতিক সিদ্ধান্ত নয়, দুই দেশের সম্পর্কের পক্ষে এবং জিও পলিটিক্সের ক্ষেত্রে ভীষণ গ্রহণযোগ্য। এবার চীন তাদের ঠিক কি কি ক্ষতি করেছে এই কয়েকদিনে একটু শুনুন, একটু বলি। চীনের যে ফাঁদ, সেই ফাঁদটা হচ্ছে ঋণের ফাঁদ। এবার চীন তাদেরকে ঋণ দিয়ে কৌশলগতভাবে তাদের পরিবেশকে ক্ষতি করার একেবারে ধারে কাছে পৌঁছে গেছে। উন্নয়নের নামে তাদের যে প্রবাল প্রাচীর দ্বীপগুলোর মধ্যে অবস্থিত, সেইগুলোকে ভাঙা শুরু করে দিয়েছে চীন উন্নয়নের নামে। আর তাদের প্রবাল প্রাচীর ভাঙা মানে তাদের প্রকৃতির উপরে মারাত্মক প্রভাব, এবং একই সঙ্গে তারা যে পর্যটকদের পায় এই প্রবাল প্রাচীরের জন্যই পায়, সেই প্রবাল প্রাচীর অর্ধেকের বেশি নষ্ট করে দিয়েছে এই চীনারা। আর এটা নিয়ে মালদ্বীপের অভ্যন্তরে রীতিমতো সেখানকার মানুষজন, পর্যটন প্রিয় মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছে। একই সঙ্গে বড় বিনিয়োগের নামে একাধিক সম্পত্তির ওপরে চীন নিজেদের অধিকার কায়েম করে নিয়েছে। জনগণের দৃষ্টিভঙ্গি অন্য জায়গায় পৌঁছচ্ছে এবং অনেকে বলছে যে ভারত এতদিন আমাদের দেশকে সহযোগিতা করে এসেছে, কিন্তু কোনোদিন উন্নয়নের নামে ধ্বংসযজ্ঞ চালায়নি। উন্নয়নের নামে আমাদের দেশের এক চুল জমি পর্যন্ত ভারত নেয়নি। তারা প্রত্যেকে বলছে চীনকে সেখান থেকে দূরে সরাও, ভারতকে ডাকো, না তো মালদ্বীপ বাঁচবে না। আর এটা মৈজিও বুঝতে পারছেন। ভারত আজ থেকে সহযোগিতা করছে না। অপারেশন ক্যাকটাস 1988 গায়ুমের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটে গিয়েছিল। মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভারত সেখানে সেনাবাহিনী পাঠিয়ে পুরো পরিস্থিতি সামাল দেয় এবং সরকারকে বাঁচায়। কোভিড-19 এর সহায়তা ভারতবর্ষ সবার প্রথম তাদের দিয়েছিল, মানে 2020-21 সাল একেবারে ভ্যাকসিন পাঠিয়েছিল, কোভিশিল্ড ভ্যাকসিন পাঠিয়েছিল প্রথম দেশ হিসেবে ভারতবর্ষ, এবং ফ্রিতে মেডিকেল টিম পাঠানো হয়েছিল, মেডিকেল সরঞ্জাম পাঠানো হয়েছিল। সেই সময় অতি প্রয়োজনীয় ছিল অক্সিজেন কনসেন্ট্রেটর, সেটাও পাঠিয়েছিল ভারতবর্ষ। একটা বা আধটা নয়, প্রচুর, কয়েক হাজার। 2014 সালে সেখানে আগুনে রিসলিউশন যে প্ল্যান সেটা নষ্ট হয়ে যায়। সঙ্গে সঙ্গে ভারত বিমানে করে সেখানে পানীয় জল পাঠায় এবং একই সঙ্গে পানীয় জল তৈরি করার যাবতীয় জিনিসপত্র সেখানে পাঠিয়ে দেয় যে অতি দ্রুততা সত্ত্বেও সেখানে যাক, যাতে বাঁচুক মানুষগুলো। $1.4 বিলিয়ন সহায়তা দিয়েছিল 2018 সালে। ভারত তাদেরকে ঋণ দিয়েছিল একেবারে সহজ সরল কিস্তিতে, যাতে খুব সহজে তারা এটা পরিশোধ করতে পারে। মালদ্বীপের সর্ববৃহৎ সেতু, সেটা $500 মিলিয়ন খরচ করে কে নির্মাণ করে দিয়েছে? আমাদের ভারতবর্ষ। আর তাতে সহায়তা করেছিল অ্যাক্সিস ব্যাংক। HICDP এর উদ্যোগে একাধিক দ্বীপে আমাদের ভারতবর্ষ সেখানে স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, স্টেডিয়াম, কত কিছু তৈরি করে দিয়েছে। এমনকি প্রতিরক্ষায় ভারতবর্ষ বছরের পর বছর তাদের সহযোগিতা করেছে। তাদের সমুদ্র যে রক্ষা, সেই রক্ষা ভারতবর্ষ করেছে। এমনকি উপকূলের যে রাডার সিস্টেম, সেটা ভারতবর্ষের দেওয়া, বিনা পয়সায় ভারতবর্ষ দিয়েছে। ভারত নজরদারি চালানোর জন্য তাদেরকে সহযোগিতা করেছিল। মালদ্বীপের জলসীমা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল ভারতের ওপরে। প্রতিরক্ষা সরঞ্জাম ভারতবর্ষ তাদেরকে দিত, বেশিরভাগটাই বিনা পয়সায়। মালদ্বীপের প্রতিরক্ষা কর্মীরা তারা ভারতে এসে ভারতীয় একাডেমি থেকে শিক্ষা নিয়েছিল। ভারতীয় টহল জাহাজ, হেলিকপ্টার, এমনকি হার্নিয়ার বিমান পর্যন্ত ভারত দিয়েছে সম্পূর্ণ বিনা পয়সায় তাদেরকে ব্যবহারের জন্য।
আরো শুনবেন, মালদ্বীপের শিক্ষার্থী বা বেসরকারি কর্মচারীদের ভারতীয় প্রতিষ্ঠানগুলো বৃত্তি ও প্রশিক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা প্রদান করত। ভারতের জয়শঙ্কর কি বলেছিলেন কয়েকদিন আগে? ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখলে ভারত তাকে সহযোগিতা করবে, আর যদি সম্পর্ক খারাপ হয় তাহলে পয়সা দিয়ে ভারতের সুবিধাকে নিতে হবে, কিনতে হবে। আর এখন দেখুন অবস্থা, বারংবার ভারতকে বলা হচ্ছে সহযোগিতা করুন, ঋণের ফাঁদে ফেঁসে গেছি, যেভাবে আপনারা উদ্ধার করেছেন শ্রীলঙ্কাকে ঠিক সেইভাবে আমাদের উদ্ধার করুন। সেই কারণেই প্রধানমন্ত্রীর হাতে পায়ে ধরে সেই দেশে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া। সেই দেশে যদি প্রধানমন্ত্রী যায় সেই ক্ষেত্রে এটা অবশ্যম্ভাবী তাদের ব্যবসা বাড়বে, ভারতীয়রা আবার সেই দেশকে বেছে নেবে, ভারতীয় শিল্পপতিরা সেখানে গিয়ে শিল্প প্রতিষ্ঠা করবে, সেই দেশটা আবারও পুনরায় ঘুরে যাবে। এত কিছু ভারতের সঙ্গে করেছে, তারপরেও ভারতবর্ষ কিন্তু সহযোগিতা করে যাচ্ছে, কারণ এটাই ভারতবর্ষ যে শুধুমাত্র মানবিকতাকেই দেখে, অন্য কিছু দেখে না, মানবিকতাকেই দেখে। পেছনে ছুরি মেরে মেরে আঘাত করে ফেলেছে ভারতকে, কিন্তু ভারতবর্ষ তা সত্ত্বেও তাদের সহযোগিতা করছে, সহযোগিতা করে যাচ্ছে। আপনার কি মনে হয় ভারতের এটা করা উচিত না উচিত নয়? অবশ্যই জানাবেন। এবং এরই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, গতদিন যে ভিডিওটি করেছিলাম সেখানে এক ভারত বিদ্বেষী একটা ছোট ইউটিউবের লিঙ্ক দিয়েছিল, আপনারা দেখেছেন কিনা জানি না, কমেন্ট বক্সে। সেখানে জয়শঙ্করের একটা কথাকে ছোট্ট কেটে কোনো এক দেশদ্রোহী ইউটিউবারের একটা ইউটিউব ক্লিপ সেখানে কেটে দেয়। এই সমস্তগুলো করে এই চ্যানেলে কিচ্ছু হবে না। যদি ক্ষমতা থাকে, যদি ভারতের এক ফোঁটা রক্ত গায়ে থাকে না, গোটা ক্লিপটা দেখান। কোথায় জয়শঙ্কর বলেছে যে ভারতের রাফাল ক্ষতিগ্রস্ত হয়েছে? সেখানে গিয়ে কোথায় বলেছে দেখাতে পারবেন? পারবেন না। যদি দেশকে সম্মান প্রদর্শন না করতে পারেন, দেশের ক্ষতিতে মনের মধ্যে আনন্দ জন্মায়, তাহলে চোখ কান বন্ধ করে বসে থাকুন, দেশের ক্ষতি করার চেষ্টা করবেন না। আর একটা কথা, এখানে ভিডিও করি ভারতের জন্য, কোনো রাজনৈতিক দলের জন্য নয়। কোনোদিন আমার ভিডিওতে আপনারা কোনো রাজনৈতিক দলের হয়ে কথা শুনবেন না। ভারতের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী, কোনো রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী নয়, এটা মাথায় রেখে চলুন। আজকে যে থাকবে তার ভালো কাজ নিয়ে বলবো, কালকে যে থাকবে তার ভালো কাজ নিয়ে বলবো, এটাই আমার কর্তব্য। আমি ভারতীয়, আর ভারতীয় হিসেবে কথা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, আর সেটা জোর গলায় বলবো। তাতে আপনাদের মতন কিছু মানুষ যা খুশি বলতে পারেন। আর আমার চোখ নিয়ে অনেকের আপত্তি, কিছু করার নেই, এটা জন্মগত ত্রুটি নয়। দুর্ঘটনায় চোখের দৃষ্টিশক্তি 80% নেই, একটা চোখে দেখতে পাই, একটা চোখে দেখতে পাই না। কাজী এটা নিয়ে যদি মনে হয় কোনো মানুষের অক্ষমতাকে নিয়ে কটু বাক্য লিখবেন, লিখতে পারেন, কিচ্ছু যায় আসে না। ওই এক চোখে পড়াশোনা করে যেটুকু মাথায় ঢুকিয়েছি তাতে সম্মানটা যথেষ্টই বেশি। ওই আপনাদের মতন কয়েকটা মানুষের কথায় আমার কিচ্ছু যায় আসে না। আমি এত কিছু বলতাম না, বাধ্য হয়ে বললাম, কারণ কয়েকটা মানুষের এই সমস্ত কটু কথার জন্য না মানসিকতাটা নষ্ট হয়ে যায়। ভিডিও করার জন্য খেটে করি, প্রতিবেদন সারা দিনমান খেটে বিভিন্ন পত্রপত্রিকা থেকে জোগাড় করে তারপর প্রতিবেদনটা করি, ভালো লাগে, মনের তৃপ্তিতে। বিরাট কিছু ভিউজ পাই না যে বিরাট ইনকাম করি, তা নয়, ভালো লাগার জন্য করি। আর তার সঙ্গে বেশ কিছু ভালো মানুষ এখানে থাকেন যাদের ভালো লাগে, একটু ভারতকে নিয়ে চর্চা করতে পছন্দ করি, সেটাই করি। যাই হোক, অতিরিক্ত বললাম, ক্ষমা প্রার্থী, কিছু মনে করবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই জানাবেন যে ভারতের কি সহযোগিতা করা উচিত মালদ্বীপকে, অবশ্যই জানাবেন আপনারা। আবারও বলছি, ক্ষমা প্রার্থী, হয়তো এতটা বলা উচিত হয়নি। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।